আরে প্রথমে বিসমিল্লাহ বলে পালা করলাম শুরু। আরে প্রথমে বিসমিল্লাহ বলে পালা করলাম শুরু। এই বয়াত্রী দোয়া করো আমার শিক্ষা গুরু। প্রথমে বন্দিলাম আমার জন্মভূমির ধুলি, যে মামার গর্বে ধরে তার পদ দুখান ছবি। তারপরে বন্দিলাম যত মুক্তিযোদ্ধা বীর, যাদের ত্যাগে স্বাধীন আমি উচ্চ আমার সিঁড়ি। 2 লক্ষ শহীদ মামুনের চরণ বন্দিলাম, তাহাদের চরণের পরে সালাম ও প্রণাম। আরে মায়ের ভাষার জন্য যারা জীবন দিল ভাই, তাহাদের চরণে আমি সালাম ও জানাই। এশিয়াতে সোসাইটি ও যত মহান ব্যক্তিগণ, সবার প্রতি সালাম আমার রহিল এখন। তাই বন্দনা করিতে আমার হবে অনেক দেরি, এই গাজী কালুর পালায় আমি সবাই প্রকাশ করি। ও তাই শাহ সেকেন্দার নামে বাদশা বৈরাট নগরে, দুটি পুত্র আল্লাহ তাআলা দিয়েছে তার ঘরে। গাজী আরে কালু নামে নাম রেখেছিল, একদিন গাজী পিড়ি বলিতে লাগিল। গাজী বলছে ভাই কালু ওরে প্রাণের ভাই, আল্লাহর নামেতে চলো ফকির হয়ে যাই। এতে বলে 2 ভাই করিলেন ভ্রমণ, ওই গোপাল গঙ্গার ঘাটে গিয়া পৌঁছিলেন তখন। সারা তোলায় গিয়ে গাজী করিল আসন, মুকুট রাজা লইয়া কিছু শোনো দিয়ে মন। মুকুট এ রাজা ছিল খুনিয়া নগর, তার 7টি পুত্র একটা কন্যা গুণের সাগর। আরে চম্পাপতি নামে কন্যা ওগো ছিল তাহার ঘরে। এই 16 বছর কন্যার গেল পুরনো হইয়ে। সে কেমন আমাবস্যার যোগ তিথি পৌঁছিলেন এসে, কত যাত্রী যাচ্ছে গঙ্গায় স্নান করিতে। দাসীগণের সঙ্গে লইয়া কন্যা গঙ্গার কুলে গেল। ওই গাজীর নজর কন্যার নজর এক নজর হলো, গাজীর নজর কন্যার নজর এক নজর হলো। এই 2 জনের মধ্যে একটা ভালোবাসা হলো। গাজী বলছে যাও কন্যায় আমি সারা তোলায় বসি। এই চোখে চোখে হলো কথা টের পেল না দাসী। কন্যা বলছে দাসী এখন ফিরে চলো বাড়ি। বলছে চলিতে পারি না, আমার পায়ে লেগেছে বেড়ি। বলছে কেন? তখন কন্যা কি বলছে? আমার মন কাড়িয়া নিছে ওই প্রাণ বন্ধুয়া, আমার মন কাড়িয়া নিছে, আমার মন কাড়িয়া নিছে। দাসী বলে দিদি আমার কথা শোনো, আরে বাড়ি যেতে যেতে আবার ফিরে তাকাও কেন? আরেক দাসী বলে দিদি তোরা পারিস না কতি, এই গঙ্গায় এসে পেয়েছে ওর সারা গেছে ভূতি। এত বললে কন্যা তখন ফিরে গেল বাড়ি। আরে গাজী তখন কালুর কাছে বলে তাড়াতাড়ি। গাজী বলছে ভাই কালু আমার কথা লও, এই জলদি করে আমায় একটা খবর এনে দাও। ওই যে কেদারের মা বুড়ি যাচ্ছে রাস্তার পাশে ঘর, এই তাহার কাছে জেনে এসো সকল সমাচার। কালী দাসী বান্দি সঙ্গে লইয়া কোন কন্যা এলো, সেই কথাটি ভাই কালু বুড়ির কাছে জানো। তবে এত বললে কালু ফকির বিদায় হইল। আরে সেই বুড়ির বাড়ি যে উপনীত হলো, লাইলাহা বলে কালু ছাড়িল জিকির। এই জিকির শুনে বুড়ি বেটি হইল বাহির। বুড়ি বলছে কে গো তুমি যাবে কোথাকারে? কালু
কালু বলছে ঘরে আমার বৈরাটো নগরে আমার নাম কালু ফকির শোনো বুড়োজি আমি একটা কথার দরকারে গহেতা এসেছি কালী দাসী বান্দি সঙ্গে লইয়া কোন কন্যা এলো আরে সেই কথাটিও বুড়ি মাই আমার কাছে বলো বুড়ি বলছে ওরে বাবা আমায় বললি মা এই প্রাণী যদি বাঁচতে চাইছি আপন দেশে যা চম্পাপতি নামে কন্যা মুকুট রাজার মেয়ে আরে 16 বছর হয়েছে কন্যার হয়নি তাহার বিয়ে তবে এই কথা যখন সেই বুড়ি ডেকে কয় আরে কালু বলছে মা জননী হইলাম বিদায় থেকে বলে কালু ফকির বিদায় হইল গাজীর নিকটে তখন আসিয়া পৌঁছিল গাজী বলছে আইসো ভাই সমাচার কি বলো কালু বলে ঝুলি নিয়ে আপন দেশে চলো পথে ঘাটে বসে দেখো লোকের বৌয়াজি তোমার সঙ্গে এসে বড় ব্যাকুপ হয়েছি গাজী বলছে ভাই কালু আমার কথা লাও ওই বুড়ির কাছে কি খবর সেই কথাটি কও কালু বলছে মিয়া ভাই শোনো দিচ্ছি বলে ওই চম্পাপতি নামে কন্যা মুকুট রাজার মেয়ে 16 বছর হয়েছে কন্যার হয়নি তাহার বিয়ে এই কথা যখন সেই কালু ডেকে কয় গাজী বলছে ঘটক হয়ে যাও ভাই তুমি আমার বিয়ের দায় ঘটক হয়ে যাও তুমি আমার বিয়ের দায় যাইতে পারবো না সেই কালু ফকির কয় বলছে যে খবর শুনেছি আমি ওই বুড়ির কাছে ও ভাই তুই থাকবি সারাতলা আর আমার ঝুলবি গাছে গাজী বলছে ভাই কালু ভেবো না কো তুমি এই মুখেতে বলি বা কথা জগাই দিব আমি সে কেমন বলো কালনি বারিনি মাতারিনি রে বলো কালনি বারিনি মাতারিনি বলো কালনি বারিনি মাতারিনি রে বলো কালনি বারিনি মাতারিনি রে বলো কালনি বারিনি মাতারিনি রে বলো কালনি বারিনি মাতারিনি ও তবে এত বললে কালু ফকির বিদায় হইল এই মুকুট রাজার বাড়ি এসে উপনীত হল তবে রামা বেশে নাবদার দরজাতে ছিল আরে রামা বেশ নামদার দরজাতে ছিল এই কালুকে ধরিয়া খানিক মারপিট করিল আরে কান্দিতে কান্দিতে কালু গাজীর কাছে এলো আরে কালুকে দেখিয়া গাজী রাগ হইয়া গেল বলে বনে যত বাগে আছে নিশো তাড়াইয়া আমি খুনিয়া নগর এই মুহূর্তে ফেলিব ঘিরিয়া তবে কথা শুনে কালু ফকির কোন কাম করিল এই কাইদো খালি টাকে যে এই উপনীত হলো আরে 700 বাঘ সেটাই গণনা করেছিল আরে সেইখানে তে কালু ফকির বাঘ দিল তাড়ান এবার সাজং গুলি ছুড়লো তখন হাতে নিয়ে কোড়াল আরে কালুকে আসিয়া কিছুই উড়ো ধাক্কা দিল আরে সঙ্গে সঙ্গে মা বোন বিবি সেইখানে মা বোন বিবি আহারে মা বোন বিবি বলে জবলি আমার কথা লয় তুমি কোন কারণে কালুকে মারো সেই কথাটি কয় ওই গাজীর ভাই কাইলো উনি তুমি জানো না আরে যত লাগে বাঘ নিয়ে যাক মানা করো না আরে এত বলে কালু ফকির বাঘ নিয়ে এলো আরে দুই ভাই বাঘ নিয়ে পথে মেলা দিল রে আরে ভাই বাঘ লইয়া দুই ভাই যখন পথে মেলা দিল গাজী তখন কালুর কাছে বলিতে লাগিল
গাজী বলছে ভাই কালু তোমায় বলে দি এই 700 বাঘ এখন ভেড়া করে নি, বাঘ করে নিয়ে গেলে লোকে ভয় পেয়ে যাবে, এই বলে কালু ফকিরকে গাজী পীরে বলে। আর এতে বলে কাল দুই ভাই তখন বাঘ ভেড়া করে নিল। ওই ধরা পাটনির ঘাটে এসে তখনই পৌঁছিল আংটি দিয়া, এবার ধরার কাছে পার হইয়া গেল, ওই পারেতে যে একটা তাম্বু বসাইল। সে কেমন রাতারাতি খুনিয়া নগর ঘেরিয়ে ফেলিল। সকালে উঠে রাজা তখন ফাপড়ে পড়িল। রাজা তখন দক্ষিণাকে স্মরণ করিল, শুনিয়া দক্ষিণা তখন সঙ্গে সঙ্গে রাজার বাড়ি এলো। রাজা বলছে মামা দক্ষিণা আমার কথা লও, জলদি করে আমার বিপদ হতে উদ্ধার করে দাও। ওই কথা দক্ষিণা যখনই শুনিল দরিয়ার কোণে দিয়ে উপান্বিত হলো। কেমন তোরা বাজলো ভেরি বাজে, এবার দক্ষিণা গো চলছে রনে, দেখ রে সবাই দেখে, এবার বাজলো ভেরি বাজে। আরে দক্ষিণা গো চলছে রনে, দেখ রে সবাই দেখে। আহারে গঙ্গা দেবী তখ দক্ষিণা সকল, আরে গঙ্গা দেবী দক্ষিণা গো স্মরণ করিল। আরে যত কুম্ভীর গঙ্গা দেবী ডেঙ্গায় উঠাই দিল। আরে কুম্ভীরের বাগে তখন লড়াই বেঁধে গেল। আরে কুম্ভীরের বাগে তখন লড়াই বেঁধে গেল। আরে কয়েক বাগের দেখো পা ভাঙ্গিয়া গেল। ওই গাদির কাছে যাইয়া তখন যাস, গাদির কাছে যাইয়া তখন, গাদির কাছে যাইয়া তখন কাঁদিতে লাগিল। আরে গাজী পীরি তখন এবার ধ্যানে বসিল। আরে রৌদ্র তাপে জমিন তখন ফেরিতে লাগিল। আরে রৌদ্র তাপে জমিন তখন ফাড়িতে লাগিল। আরে রৌদ্র তাপে কুম্ভীর দরিয়া নেমে গেল। এবার আহারে বাঘ দেখো খুনিয়া নগর আবার ঘিরে নিল। দক্ষিণা গো নিজে তখন রনে যাচ্ছে ভাই। আরে আহারে চিল্লানি মারিলে বাঘ বেহুশ হইয়া যায়। আরে চিল্লানি মারিলে বাঘ বেহুশ হইয়া যায়। তবে গাজীর দিকে দক্ষিণা গো ছুটিতে লাগিল। তবে হাতের লাঠি গাজী তখন হুকুম করিল। গাজী বলছে তুমি যদি আমার লাঠি হও, ওই দক্ষিণারও সঙ্গে তুমি যুদ্ধ করতে যাও। তবে এতকে বলে গাজী পীরে লাঠি ছেড়ে দিল। দক্ষিণারও সঙ্গে তখন লড়াই বেঁধে গেল। আর আহারে লাঠি ধরে দক্ষিণা গো ভাঙ্গিয়া ফেলিল। এবার গাজী তখন পায়ের খড়ম ছাড়িয়া দিয়ে দিল। আরে খড়মের সাথে দক্ষিণা গো লড়াই বেঁধে গেল। খড়মের বাড়ি খেয়ে দক্ষিণা জমিনে পড়িল। এই বুকের পরে বসে গাজী খঞ্জর উঠাইল। দক্ষিণা বলে গুরু মশাই প্রাণে মেরো নাই, আমি এখনই গোবের ব্যবস্থা করিব তোমায়। এই বলিয়া দুই ভাইকে, ও ভাই এই বলিয়া দুই ভাইকে বাঘের সুয়ার করলো। ওই মুকুট দাদার বাড়ি তখন আসিয়া পৌঁছিল। আরে ভাই রাজার বাড়ি তখন এবার আসিয়া পৌঁছিল। রাজাকে তখন দক্ষিণা সব বুঝাইল। বলছে গাজী পীরে চম্পাবতীকে নিয়ে যাবে তাই, এ বিয়ে দিয়ে দুজনের মিল করাই দাও তাই। এই বলে যখন রাজাকে বুঝাইল সঙ্গে সঙ্গে রাজবাড়ি বিয়ের ধুমধাম পড়ে গেল। রাজবাড়ি বিয়ে যখন ধুমধাম পড়ে গেল, কত দাসী এসে তখন চম্পাকে সাজাইতে লাগিল, বরণ করতে লাগিল, আর বিয়ের গান গাচ্ছিল। বিয়ের গান কি গাইছিল? কি গাইছিল? সাজিল সাজিল কন্যা সাজে নানা রঙে, কালো মেঘ যেন সাজিল রে। সাজিল সাজিল কন্যা সাজে নানা রঙে, কালো মেঘ যেন সাজিল রে। সাজিল সাজিল কন্যা সাজে নানা রঙে, কালো মেঘ যেন সাজিল। আরে গাজী পীরে
কালু চম্পাপতি তিনজন হইল কালো মেঘে যেন সাজিল রে। ভাই তিনজনে ফকির হইয়া দেশে বেড়াই গেল কালো মেঘে যেন সাজিল রে। আরে তিনজনে ফকির হইয়া দেশে বাড়াই গেল কালো মেঘে যেন সাজিল রে। আরে তিনজনের ইতিহাসে কত জায়গায় হলো কালো মেঘে যেন সাজিল রে। আরে গাজী কালু চম্পাপতির ইতিহাস হইল কালো মেঘে যেন সাজিল রে। আরে ফকির হইয়া দেশে দেশে ঘুরিতে লাগিল কালো মেঘে যেন সাজিল রে। তবে এই পর্যন্ত গাজীর পালা সাঙ্গ হইয়া গেল কালো মেঘে যেন সাজিল রে। আরে এই পর্যন্ত গাজীর পালা সাঙ্গ হইয়া গেল কালো মেঘে যেন সাজিল রে। আরে নামটি আমার আবু দাউদ ও হায়রে নামটি আমার আবু দাউদ সাতক্ষীরা জেলায় কালো মেঘে যেন সাজিল রে। ও হায়রে ভুল ত্রুটি হলে ক্ষমা করি আমায় ও হায়রে সাজিল সাজিল কন্যা সাজে নানা রঙে কালো মেঘে যেন আরে সাজিল সাজিল কন্যা সাজে নানা রঙে কালো আরে সাজিল সাজিল কন্যা সাজে নানা রঙে